খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 31শে জানুয়ারি শনিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। শোলের গব্বর নাকি অমিত শাহ, রাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে মমতাকে বাঘিনী বললেন ফিরহাদ। অসমের 7 জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারী, দাবি করে শাহ বললেন কংগ্রেসের 20 বছরের দান। হুমায়ুন বৈঠকেই কি কফিনে শেষ পেরেক পুঁতলেন সেলিম, আলিমুদ্দিনের দিকে তাকিয়ে দল। গায়ে ঝকঝকে শেরওয়ানি, মাথায় পাগড়ি, এ আবার কি? শুনানি কেন্দ্রে বর, সঙ্গী বরযাত্রীরাও। শোলের গব্বর নাকি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে মমতাকে বাঘিনী বললেন ফিরহাদ। হিরণের বিয়ে বিতর্কে নয়া মোড়, গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন, কবে শুনানি? এসআইআর এর খসড়া তালিকায় প্রায় 45,000 নাম বাদ, সন্ধ্যায় কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা। তৃণমূলের অনুষ্ঠানে যাবেন না, ওদের ডাকবেনও না, বিজেপি কর্মীদের নিদান অর্জুন সিং এর। আনন্দপুর অগ্নিকাণ্ডে নয়া মোড়, 4 দিন পর গ্রেপ্তার আরো 2, এবার পুলিশি হেফাজতে কারা? টিএমসি লেলিয়ে দিয়েছে সিপিএম কে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের। হুমায়ুন বৈঠকেই কি কফিনে শেষ পেরেক পুঁতলেন সেলিম, আলিমুদ্দিনের দিকে তাকিয়ে দল। আড়াআড়ি বিভক্ত বামেরা, রবিন বললেন রাজ্য সম্পাদকের কথাই সর্বোচ্চ, কান্তির সুর অন্য। ব্যর্থ বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি। ফের অতিরিক্ত কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে, আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে শুভেন্দু বোঝালেন ছবি কথা বলে। বাজেট 2026, নির্মলা সীতারমণ ইতিহাস গড়তে চলেছেন, আরো 10টি চমকপ্রদ তথ্য জানুন। তৃণমূল নেতার জন্মদিনে কেক কাটার টেবিলে থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। এসআইআর শুনানির নোটিশ ইস্যু নিয়ে বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। সব স্কুলকে বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। মমতার ফটো লাগানো প্ল্যাকার্ড হাতে নাজিরাবাদে মিছিল শুভেন্দুর, লেখা ছবি কথা বলে, কি দাবি বিরোধীদের? ভবানীপুরের কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা, দিল্লি যাবার আগে প্রস্তুতি। শুনানিতে একদম ঢিলেমি নয়, 2 পরগনাকে আতশ কাচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন। লক্ষ্মীর ভান্ডার হলো একটা ফাঁদ, বিপদ ডেকে আনবে, মোদী মমতার দুজনকেই সতর্ক করলো আর্থিক সমীক্ষা। আজ ভোট হলে বাংলায় তৃণমূল জিতবে নাকি বিজেপি, সমীক্ষায় পাওয়া গেল ইঙ্গিত। 3 আইএএস অফিসারের বদলি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করুন, কমিশনকে চিঠি লিখে পুনর্বিবেচনার আবেদন রাজ্যের। ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন, দলীয় কর্মীদের নিদান অর্জুনের। শক্ত হাতে সামলে দেবে ভারত, বাংলায় নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর খসড়া তালিকায় প্রায় 45,000 নাম বাদ, সন্ধ্যায় কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা। রাজ্যে চলতে থাকা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খসড়া তালিকায় প্রায় 45,000 ভোটারের নাম বাদ পড়েছে বলে খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তৃণমূলের অভিযোগ, যেসব এলাকায় সংখ্যালঘু ও নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি, সেই সব বুথেই তুলনামূলকভাবে বেশি নাম বাদ পড়েছে। দলীয় নেতৃত্বের একাংশের দাবি, বহু ক্ষেত্রে জীবিত ও নিয়মিত ভোটদানকারী ব্যক্তিদের নামও খসড়া তালিকায় নেই। বিষয়টিকে প্রশাসনিক ত্রুটি নয়, বরং পরিকল্পিত বাদ বলেই মনে করছে শাসক দল। কালীঘাটের বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন শীর্ষ মন্ত্রী, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা এবং আইনি পরামর্শদাতারাও। সূত্রের খবর, প্রতিটি জেলা থেকে দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে। কোন বুথে কত নাম বাদ, কেন বাদ এবং আপত্তি জানানোর সময়সীমা কতদিন। দলীয় কর্মীদের বুথ ভিত্তিক তালিকা মিলিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বৈঠকে স্পষ্ট করে বলেছেন, একজন প্রকৃত ভোটারও যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে গণ আপত্তি দায়ের, আইনি লড়াই এবং নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ, সব রাস্তায় খোলা রাখার কথা আলোচনা হয়েছে বলে জানা যায়।
অন্যদিকে বিরোধী শিবিরের দাবি ভিন্ন। বিজেপি নেতাদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া নিয়ম মেনে হচ্ছে এবং ভুয়ো ভোটার বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়াই এই সংশোধনের উদ্দেশ্য। তাদের অভিযোগ, তৃণমূল রাজনৈতিক আতঙ্ক তৈরি করে প্রশাসনিক কাজকে বিতর্কিত করতে চাইছে। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এটি শুধুমাত্র খসড়া তালিকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যে কেউ দাবি আপত্তি জানাতে পারবেন। কমিশন সূত্রে আরো বলা হয়েছে, প্রমাণপত্র জমা দিলে বৈধ ভোটারের নাম পুনর্বহাল করা সম্ভব। তবে রাজনৈতিক মহলের মতে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু এত বড় সংখ্যক নাম বাদ যাওয়ার খবর সামনে আসায় বিষয়টি দ্রুতই বড় আকার নিচ্ছে। শাসক দলের তৎপরতা ইঙ্গিত দিচ্ছে তারা এই ইস্যুকে সাংগঠনিক ও রাজনৈতিক দুই স্তরেই গুরুত্ব দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে জেলা স্তরে ক্যাম্প করে ফর্ম পূরণে সাহায্য করার পরিকল্পনাও নেওয়া হতে পারে। ফলে এসআইআর ইস্যু যে বাংলার রাজনীতিতে বড় ফ্যাক্টর হতে চলেছে তা বলাই যায়। তৃণমূলের অনুষ্ঠানে যাবেন না, ওদের ডাকবেনও না, বিজেপি কর্মীদের নিদান অর্জুন সিং এর। রাজ্যের রাজনৈতিক মেরুকরণ আরো স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠান, সামাজিক কর্মসূচি বা আমন্ত্রণে যেন বিজেপি কর্মীরা না যান, এমনকি তাদের নিজেদের অনুষ্ঠানেও তৃণমূল নেতাদের না ডাকার নির্দেশ দিয়েছেন বলে দলীয় মহলে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি সাংগঠনিক বৈঠকে এই বার্তা দেন অর্জুন সিং। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি নাকি বলেন, রাজনৈতিক লড়াই আলাদা আর সামাজিক মেলামেশা আলাদা, এই ধারণা এখন ভুলে যেতে হবে। তার বক্তব্য, তৃণমূল রাজনৈতিকভাবে বিজেপির বিরোধিতা করলেও স্থানীয় স্তরে সম্পর্ক বজায় রেখে সুবিধা নেয়। এই প্রবণতা বন্ধ করতেই এই কড়া অবস্থান। বিজেপির একাংশের মতে বুথ স্তরে অনেক সময় দেখা যায় পাড়ার ক্লাবের অনুষ্ঠান, দুর্গাপুজো কমিটি বা স্থানীয় সাংস্কৃতিক মঞ্চে দুই দলের নেতা কর্মীরা পাশাপাশি থাকেন। এতে রাজনৈতিক বিভাজন দুর্বল হয় বলে দলের একটি অংশের অভিযোগ। অর্জুন সিং সেই জায়গাতেই কঠোর বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। তার বক্তব্যে আরো উঠে আসে, যেখানে আমাদের কর্মীদের ওপর হামলা হয় সেখানে আবার সামাজিক অনুষ্ঠানে গিয়ে হাত মেলানোর দ্বিচারিতা। ফলে রাজনৈতিক সংঘাতের আবহে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখার কৌশলেই বিজেপি এগোতে চাইছে, এমনই ইঙ্গিত মিলছে। তবে দলের মধ্যেই এই অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একাংশ মনে করছে স্থানীয় স্তরে সামাজিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা বাস্তবে কঠিন এবং এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তাও যেতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে রাজনৈতিক মতভেদ থাকলেও সামাজিক বন্ধন ঘনিষ্ঠ, এই বাস্তবতা অস্বীকার করা যায় না। তৃণমূলের তরফে অবশ্য এই মন্তব্যকে রাজনৈতিক হতাশা বলে কটাক্ষ করা হয়েছে। তাদের দাবি, বিজেপি বুঝতে পারছে মাটির স্তরে তাদের প্রভাব কমছে, তাই বিভাজনের রাজনীতি জোরদার করছে। তৃণমূল নেতাদের মতে বাংলার সংস্কৃতি মিলেমিশে থাকার, সেটাকে ভাঙতেই এই বার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট যত এগিয়ে আসবে ততই মাঠ স্তরের কর্মীদের কড়া লাইনে রাখার চেষ্টা বাড়বে। দলীয় শৃঙ্খলা শক্ত করা, ক্যাডার কনসলিডেশন এবং স্পষ্ট রাজনৈতিক অবস্থান, এই তিনটি লক্ষ্যেই এমন বার্তা দেওয়া হয়ে থাকতে পারে। তবে বাস্তবে এই নির্দেশ কতটা কার্যকর হয় তার সময়ই বলবে। কারণ বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিদ্বন্দ্বিতা যেমন তীব্র, তেমনি সামাজিক মেলামেশার ঐতিহ্য দীর্ঘদিনের। সেই সমীকরণে এই নতুন কড়াকড়ি কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। টিএমসি লেলিয়ে দিয়েছে সিপিএম কে। সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আইএসএফ নেতা হুমায়ুন কবিরের সাম্প্রতিক বৈঠক ঘিরে। এই বৈঠককে কেন্দ্র করে এবার কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, তৃণমূল কংগ্রেসই ইচ্ছে করে সিপিএম কে আবার মাঠে নামাতে চাইছে যাতে বিরোধী ভোট ভাগ হয়। দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রধান লড়াই এখন বিজেপির সঙ্গেই। তার শাসক দল নাকি চাইছে বামপন্থীদের আবার প্রাসঙ্গিক করে তুলতে, যাতে বিরোধী শিবিরে বিভাজন তৈরি হয়। তার কথায় সেলিম হুমায়ুন বৈঠক নিছক রাজনৈতিক সৌজন্য নয়, এর পেছনে বড় সমীকরণ আছে। তিনি আরো বলেন, তৃণমূল এবং বামেদের মধ্যে অঘোষিত সমঝোতা আছে, এমন অভিযোগ বহুদিন ধরেই বিজেপি করে আসছে। দিলীপের দাবি, মাঠে একে অপরের বিরুদ্ধে কথা বললেও আসল লক্ষ্য বিজেপিকে ঠেকানো। সেই কারণেই নাকি বাম আইএসএফ জোটের সম্ভাবনাকে তৃণমূল নীরবে উৎসাহ দিচ্ছে। বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, যারা একসময় একে অপরকে তীব্র আক্রমণ করত তারা এখন বন্ধ দরজার বৈঠকে করছে কেন? তার মতে এটি ভোটের অঙ্ক মেলানোর রাজনীতি। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে বিজেপির এই বক্তব্য আসলে নিজেদের শক্ত ঘাঁটিতে বিরোধী ঐক্যের সম্ভাবনা ঠেকানোর কৌশলও হতে পারে। কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকে বাম ও আইএসএফ এর বোঝাপড়া হলে কিছু আসনের সমীকরণ বদলাতে পারে। সিপিএম এর তরফে অবশ্য বলা হয়েছে এটি ছিল সাধারণ রাজনৈতিক আলোচনা। রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি ও আন্দোলনের প্রসঙ্গেই কথাবার্তা হয়েছে। আইএসএফ শিবিরও একই সুরে বলেছে বিজেপির অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল এখন সরাসরি প্রতিক্রিয়া না দিলেও দলীয় একাংশের মতে বিজেপির অতিরিক্ত কল্পনা করছে।
তাদের বক্তব্য, বিরোধীদের মধ্যে কে কার সঙ্গে কথা বলছে সেটাই এখন বিজেপির বড় চিন্তা। সব মিলিয়ে সেলিম হুমায়ুন বৈঠক ঘিরে রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিজেপির এই আক্রমণ সেই বিতর্ককে আরো উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। হুমায়ুন বৈঠকেই কি কফিনের শেষ পেরেক পুঁতলেন সেলিম? আলিমুদ্দিনের দিকে তাকিয়ে দল সিপিএম এর অন্দরে জল্পনা তুঙ্গে। আইএসএফ নেতা হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠক ঘিরে দলের ভিতরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পদক্ষেপ কি দলের প্রচলিত রাজনৈতিক লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? অনেকেই বলছেন এই বৈঠক কৌশলগত দরজা খুলে দিলেও অন্য অংশের মতে এতে দলীয় বিভ্রান্তি বাড়তে পারে। আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে বিষয়টি নিয়ে অন্দরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। সিপিএম এর একাংশ মনে করছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রভাব বাড়াতে আইএসএফ এর সঙ্গে আলোচনা বাস্তবসম্মত রাজনৈতিক পদক্ষেপ। কিন্তু অন্য অংশের বক্তব্য, এতে বামপন্থার স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে। দলের প্রবীণ নেতাদের একাংশ নাকি প্রশ্ন তুলেছেন, আইএসএফ এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে আদর্শগত সীমারেখা কোথায় টানা হবে। আবার তরুণ কর্মীদের একটি অংশ মনে করছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মাঠে টিকে থাকতে হলে নতুন সমীকরণ জরুরি। এই মতভেদের জেরেই কফিনের শেষ পেরেক তত্ত্ব সামনে এসেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের আলোচনায়। তাদের মতে যদি জোট রাজনীতির পথে সিপিএম আরো এগোয় তবে দলীয় ঐতিহ্যগত ভোট ব্যাংকের একটি অংশ দূরে সরে যেতে পারে। আবার উল্টো দিকে নতুন সমর্থকও জোটাতে পারে। ঝুঁকি যেমন আছে সম্ভাবনাও তেমনই। সেলিম ঘনিষ্ঠদের বক্তব্য, এই বৈঠককে অকারণে বড় করে দেখা হচ্ছে। তারা বলছেন রাজনৈতিক আলোচনা মানেই জোট নয়, বিভিন্ন গণ আন্দোলন, নাগরিক ইস্যু এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে বৃহত্তর ঐক্য গড়ার কথাই নাকি আলোচনায় এসেছে। তবে আলিমুদ্দিনের দিকে সবার নজর এখন এই কারণে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেওয়া হয় কিনা। যদি রাজ্য কমিটি বা কেন্দ্রীয় নেতৃত্ব এই বৈঠককে সমর্থন করে তবে ভবিষ্যতে বাম আইএসএফ বোঝাপড়ার রাস্তা আরো প্রশস্ত হতে পারে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনাকে ঘিরে শুধু বিরোধীরা নয়, বাম শিবিরও নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছে। ফলে সেলিমের এই বৈঠক আদতে কৌশলগত মাস্টার স্ট্রোক নাকি বিতর্কের বীজ তা স্পষ্ট হবে আগামী দিনের সিদ্ধান্তেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে? আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে শুভেন্দু বোঝালেন ছবি কথা বলে। আনন্দপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরে একটি ছবি সামনে এনে তিনি প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছেন যে ব্যক্তি তিনি আসলে কে? এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী একটি জনসভায় দাবি করেন আনন্দপুর কাণ্ডের সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজনকে নাকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে দেখা গিয়েছে। সেই সূত্রে তিনি বলেন ছবি কথা বলে। তার বক্তব্য, প্রশাসন একদিকে তদন্তের কথা বলছে, অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার ছবি সামনে আসছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরো দাবি করেন এই ছবি সাধারণ কোনো অনুষ্ঠান বা জনসমাগম নয়, বরং এমন এক পরিস্থিতির যেখানে ঘনিষ্ঠ উপস্থিতি স্পষ্ট। যদিও ছবিটির প্রেক্ষাপট, সময় বা সরকারি স্বীকৃতি নিয়ে স্পষ্ট তথ্য এখনো সামনে আসেনি, তবু বিরোধী শিবির এটিকে বড় ইস্যু করে তুলতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলীয় নেতাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা করেন, হাঁটেন, কথা বলেন। সেখানে কাউকে চিহ্নিত করে ইঙ্গিতপূর্ণ অভিযোগ তোলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের কথায় একটি স্থির চিত্র দিয়ে গল্প বানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে ছবি বা ভিডিও ক্লিপ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে। একটি মুহূর্তের দৃশ্যকে বৃহত্তর প্রেক্ষাপট ছাড়া তুলে ধরলে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। একই সঙ্গে জননেতাদের প্রতিটি পদক্ষেপই এখন জনসমক্ষে নথিভুক্ত হয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক ব্যাখ্যা জুড়তে সুবিধা হচ্ছে বিরোধীদের। আনন্দপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক তদন্ত চলছে, তার মধ্যেই এই ছবি বিতর্ক নতুন মাত্রা যোগ করলো। বিরোধীরা যেখানে সরাসরি রাজনৈতিক দায়ের ইঙ্গিত দিচ্ছে, শাসক দল সেখানে এটিকে ভিত্তিহীন প্রচার বলেই দাবি করছে। সব মিলিয়ে ছবি কথা বলে মন্তব্যটি এখন রাজনৈতিক ভাষ্যের নতুন স্লোগানের মতো ব্যবহার হচ্ছে। তবে এই ছবির বাস্তব প্রেক্ষাপট ও তার সঙ্গে ঘটনার যোগসূত্র প্রমাণিত না হওয়া পর্যন্ত বিতর্ক যে চলতেই থাকবে তা বলাই যায়। বাজেট 2026, নির্মলা সীতারমণ ইতিহাস গড়তে চলেছেন। আরো 10টি চমকপ্রদ তথ্য জানুন। কেন্দ্রীয় বাজেট 2026 পেশের আগে থেকেই জল্পনা তুঙ্গে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবার এমন এক রেকর্ড গড়তে চলেছেন যা তাকে ভারতের বাজেট ইতিহাসে বিশেষ জায়গায় বসাতে পারে। সূত্র বলছে এটি তার টানা একাধিক পূর্ণাঙ্গ বাজেট পেশের নজির হতে চলেছে, যা খুব কম অর্থমন্ত্রীর ঝুলিতে রয়েছে। এই বাজেটকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যেই আলোচনায়। টানা বাজেট রেকর্ড। নির্মলা সীতারমণ দেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে বাজেট পেশ করা অর্থমন্ত্রীদের তালিকায় শীর্ষ সারিতে উঠে আসছেন। নির্বাচন পূর্বাবহ। সাধারণ নির্বাচনের আগে এই বাজেট হওয়ায় জনমুখী প্রকল্পে জোর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যবিত্তের প্রত্যাশা।
আয়কর ছাড়ের সীমা বাড়ানো বা কর কাঠামোয় সরলীকরণের দাবি জোরালো মহিলা ও স্বনির্ভর গোষ্ঠী। নারী স্বনির্ভরতা উদ্যোক্তা প্রকল্পে বিশেষ বরাদ্দের সম্ভাবনা। কৃষিক্ষেত্র, কৃষক আয় ভর্তুকি ও প্রযুক্তি নির্ভর কৃষিতে জোর থাকতে পারে। অবকাঠামো, রেল, সড়ক ও গ্রামীণ পরিকাঠামোয় বড় বিনিয়োগের ইঙ্গিত। স্টার্টআপ ও এমএসএমই, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ ঋণ ও কর সুবিধা নিয়ে প্রত্যাশা রয়েছে। সবুজ শক্তি, নবায়নযোগ্য শক্তি ও বৈদ্যুতিক যানবাহনে প্রণোদনা বাড়তে পারে। ডিজিটাল অর্থনীতি, ডিজিটাল লেনদেন ও প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থায় বরাদ্দ বাড়ার সম্ভাবনা। রাজ্য বরাদ্দ, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক ও প্রকল্প ভিত্তিক অনুদান নিয়েও নজর থাকবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান এই তিনটি বিষয়ই বাজেটের মূল ফোকাস হতে পারে। সরকার একদিকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে চাইবে, অন্যদিকে ভোটের আগে জনস্বস্তির বার্তাও দিতে চাইবে। নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতা বরাবরই পরিসংখ্যান নির্ভর ও নীতিমুখী। এবারও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম, তবে নজর থাকবে এই বাজেট কতটা স্বস্তি দেয় সাধারণ মানুষকে আর কতটা বার্তা দেয় বাজার ও শিল্প মহলকে। সব মিলিয়ে বাজেট 2026 শুধুমাত্র বার্ষিক আয় ব্যয়ের খতিয়ান নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের। এসআইআর শুনানির নোটিশ ইস্যু নিয়ে বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর ঘিরে জটিলতা ও বিভ্রান্তি বাড়তেই এবার গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠছিল শুনানির নোটিশ পৌঁছানো, সময়সীমা এবং যাচাই পদ্ধতি নিয়ে অস্পষ্টতা রয়েছে। সেই প্রেক্ষিতেই কমিশন একগুচ্ছ স্পষ্ট নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। কমিশন সূত্রের খবর, প্রথমত যেসব ভোটারের নাম নিয়ে আপত্তি বা সন্দেহ রয়েছে তাদের নোটিশ পৌঁছানোর প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা আনতে বলা হয়েছে। শুধুমাত্র নোটিশ জারি করলেই হবে না, সেটি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে পৌঁছেছে কিনা তার রেকর্ড রাখতে হবে। দরকার হলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার কথাও বলা হয়েছে। দ্বিতীয়ত, শুনানির সময়সীমা অত্যন্ত কম রাখলে সাধারণ মানুষের পক্ষে হাজিরা দেওয়া কঠিন হয়ে পড়ে। এই অভিযোগের ভিত্তিতে সময়সীমা যুক্তিসঙ্গত রাখার পরামর্শ দিয়েছে কমিশন। বিশেষ করে প্রবীণ, অসুস্থ বা দূরবর্তী এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে নমনীয়তা দেখানোর কথাও উল্লেখ রয়েছে। তৃতীয়ত, মাঠ পর্যায়ের আধিকারিকদের আচরণ নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ ছিল অনেক ক্ষেত্রে ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার বা অপ্রতুল ব্যাখ্যা দেওয়ার ঘটনা ঘটছে। কমিশন বলেছে প্রতিটি শুনানি কেন্দ্রে স্পষ্ট তথ্য ফলক রাখতে হবে। কি নথি লাগবে, আপিলের পথ কি এবং নাম বাদ গেলে পুনর্বহালের নিয়ম কি। কমিশনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, যদিও প্রত্যেকের সুর আলাদা। শাসক দল বলছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই প্রক্রিয়াকে আরো মানবিক ও স্বচ্ছ করা। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, নিয়ম তো আগেই ছিল, এখন বাস্তব প্রয়োগটাই আসল। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একদিকে ভুয়ো বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া যেমন জরুরি, অন্যদিকে প্রকৃত ভোটার যাতে বাদ না যান সেটাও সমান গুরুত্বপূর্ণ। কমিশনের নতুন নির্দেশ সেই ভারসাম্য রক্ষা করারই চেষ্টা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন নজর থাকবে মাঠ পর্যায়ে এই নির্দেশ কতটা কার্যকর হয়, কারণ কাগজের নিয়ম যতই নিখুঁত হোক, বাস্তব প্রয়োগেই তার সাফল্য নির্ভর করে। স্কুলকে বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশ জুড়ে স্কুল পড়ুয়া কিশোরীদের স্বাস্থ্য ও শিক্ষার স্বার্থে ঐতিহাসিক পদক্ষেপের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহ নিশ্চিত করার বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে মাসিক স্বাস্থ্যবিধি রক্ষার অভাব বহু কিশোরীর স্কুল ছুট হওয়ার অন্যতম কারণ। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েরা নিয়মিত স্যানিটারি প্যাড কিনতে পারে না, ফলে মাসিকের সময় স্কুলে অনুপস্থিতি বাড়ে, যা দীর্ঘমেয়াদে পড়াশোনায় প্রভাব ফেলে। বিচারপতিরা বলেন এটি শুধু স্বাস্থ্য নয়, মর্যাদা ও শিক্ষার অধিকারের সঙ্গেও যুক্ত। স্কুল স্তর থেকেই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। আদালত নির্দেশ দিয়েছে প্রতিটি স্কুলে পর্যাপ্ত পরিমাণ স্যানিটারি প্যাড মজুদ রাখতে হবে এবং ছাত্রীদের জন্য আলাদা পরিষ্কার ও নিরাপদ শৌচাগার নিশ্চিত করতে হবে। শুধু প্যাড সরবরাহ করলেই হবে না, এর সঠিক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা কর্মসূচিও চালাতে বলা হয়েছে। এছাড়া বর্জ্য নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহৃত স্যানিটারি প্যাড নিরাপদভাবে ফেলার জন্য ইনসিনারেটর বা নির্দিষ্ট ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে, যাতে পরিবেশ দূষণ বা স্বাস্থ্য ঝুঁকি না বাড়ে। শিক্ষা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। তাদের মতে বহু বছর ধরেই এই বিষয়ে সামাজিক লজ্জা ও নীরবতা ছিল বড় বাধা। আদালতের হস্তক্ষেপ বিষয়টিকে নীতিগত অগ্রাধিকারের জায়গায় নিয়ে এলো।
সরকারি মহলে এখন প্রশ্ন, কিভাবে এত বিপুল পরিসরে এই প্রকল্প কার্যকর করা হবে, তার আর্থিক ও প্রশাসনিক রূপরেখা কি হবে। তবে আদালতের স্পষ্ট বার্তা, কিশোরীদের স্বাস্থ্য ও শিক্ষা কোনোভাবেই উপেক্ষিত থাকতে পারে না। এই রায় কার্যকর হলে স্কুল শিক্ষায় মেয়েদের উপস্থিতি ও আত্মবিশ্বাস দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। ভবানীপুরের কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা। দিল্লি যাবার আগে প্রস্তুতি। দিল্লি সফরের আগে হঠাৎ করে এই ভবানীপুর এলাকার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় ও প্রশাসনিক দুই দিক থেকেই এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, স্থানীয় সাংগঠনিক অবস্থা, নাগরিক পরিষেবা এবং সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়। ভবানীপুর মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র হওয়ায় এই এলাকার রাজনৈতিক বার্তা রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলে। দলের সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যেককে নিজেদের ওয়ার্ডের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে বলা হয়। কোথায় নিকাশি, রাস্তা, পানীয় জল বা স্বাস্থ্য পরিষেবা নিয়ে সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে বলে খবর। স্থানীয় স্তরে দলীয় কর্মীদের মধ্যে সমন্বয়, বিরোধী প্রচারের মোকাবিলা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। তার বার্তা ছিল, মানুষের সমস্যার সমাধানই সবচেয়ে বড় রাজনীতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিল্লি সফরের আগে এই বৈঠক ডাকার মধ্যে কৌশল রয়েছে। একদিকে জাতীয় স্তরে রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতি, অন্যদিকে নিজের শক্ত ঘাঁটি সাংগঠনিকভাবে মজবুত রাখা। দুই দিকেই নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবির অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, এলাকায় অসন্তোষ বাড়ছে বলেই মুখ্যমন্ত্রীকে হঠাৎ সক্রিয় হতে হচ্ছে। যদিও তৃণমূলের বক্তব্য, নিয়মিত পর্যালোচনা বৈঠকেরই অংশ এটি। সব মিলিয়ে ভবানীপুরের এই বৈঠককে শুধুমাত্র স্থানীয় প্রশাসনিক বৈঠক হিসেবে দেখছেন না রাজনৈতিক মহল, বরং এটিকে বৃহত্তর রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে। শুনানিতে একদম ঢিলামি নয়। ২৪ পরগনাকে আতশ কাচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর কে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কড়া নজরদারির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। অভিযোগ ও বিভ্রান্তি বাড়তে এই কমিশন নাকি স্পষ্ট বার্তা দিয়েছে, শুনানির প্রক্রিয়ায় কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই দুই জেলাতেই সবচেয়ে বেশি দাবি আপত্তি জমা পড়েছে। বহু ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ উঠেছে, আবার ভুয়ো নাম থাকার অভিযোগও রয়েছে। ফলে যাচাই প্রক্রিয়াকে দ্রুত এবং নিখুঁত করার উপর জোর দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের আধিকারিকদের নির্দিষ্ট সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে বলে খবর। প্রতিদিন কতগুলি শুনানি শেষ করতে হবে, কতদিনের মধ্যে সব আবেদন নিষ্পত্তি করতে হবে তা লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত কর্মী ও পরিকাঠামো ব্যবহারের কথাও বলা হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি শুনানির নথিভুক্ত রেকর্ড রাখতে হবে। কারা হাজির হলেন, কি নথি জমা দিলেন, কি সিদ্ধান্ত নেওয়া হলো, সব তথ্য ডিজিটাল ভাবে সংরক্ষণ করার কথাও বলা হয়েছে, যাতে পরবর্তীতে কোনো আইনি প্রশ্ন উঠলে পরিষ্কার তথ্য পাওয়া যায়। রাজনৈতিক দলগুলিও এই দুই জেলায় বিশেষ নজর দিচ্ছে। শাসক দল বলছে, প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিরোধীরা আবার দাবি করছে, বহু বেআইনি নাম এতদিন ধরে তালিকায় ছিল, এখন সেগুলি ধরা পড়ছে বলেই বিতর্ক। বিশেষজ্ঞদের মতে ২৪ পরগনা জেলা দুটি জনসংখ্যার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দিক থেকেও সংবেদনশীল। ফলে এখানে ভোটার তালিকা নিয়ে যে কোনো বিতর্ক বড় প্রভাব ফেলতে পারে। কমিশনের এই কড়াকড়ি বার্তা স্পষ্ট করছে, ভোটার তালিকা নিয়ে অভিযোগ যতই থাকুক, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করাই এখন প্রধান লক্ষ্য। তবে তাড়াহুড়োর মধ্যে যেন প্রকৃত ভোটারদের অধিকার ক্ষুণ্ণ না হয়, সেই ভারসাম্য বজায় রাখাই হবে সবচেয়ে বড়।